আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বিশাল সব কোম্পানি কিভাবে তাদের হাজার হাজার কোটি টাকার ডিজিটাল সিস্টেম আপগ্রেড করে? চলুন আজ সেই জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে যাওয়া যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এটা কিভাবে সম্ভব যে একটা কোম্পানি, ধরুন একটা অ্যাগ্রো প্রসেসিং কোম্পানি, হাজার হাজার টন প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু দিন শেষে সেটাতে লাভ হচ্ছে না লস, তার কোনো পরিষ্কার হিসেবই নেই? এটাই কিন্তু অনেক বড় বড় কোম্পানির একটা বিরাট আর খুব সাধারণ সমস্যা। দেখুন, সমস্যাটা আসলে দুটো ভিন্ন জগতের। একদিকে আছে এই বিচ্ছিন্ন সিস্টেমের দুনিয়া, যেখানে সব কিছু চলে ম্যানুয়ালি, যার ফলে শুধু কনফিউশন আর দেরি হয়। আর অন্যদিকে আছে একটা ইন্টিগ্রেটেড ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের স্বপ্ন, যেখানে সব কিছু অটোমেটেড, পরিষ্কার আর এফিশিয়েন্ট। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। শুধু একটা দামি ইআরপি সিস্টেম কিনে ফেললেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় না। যদি ঠিকঠাক প্ল্যানিং না থাকে, তাহলে এই প্রজেক্টগুলো ভয়ঙ্করভাবে ব্যর্থ হতে পারে আর কোটি কোটি টাকা স্রেফ জলে যায়। ইআরপি সিস্টেমকে বলা যেতে পারে একটা বড় কোম্পানির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো। এটা ফাইন্যান্স থেকে শুরু করে ফ্যাক্টরির ফ্লোর পর্যন্ত, মানে কোম্পানির প্রত্যেকটা বিভাগকে একটা সিস্টেমের নিচে নিয়ে আসে। তো এই পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে আমরা একটা রোড ম্যাপ ধরে এগোব। আমরা ডিজিটাল আপগ্রেডের সমস্যাটা দেখব, তারপর সাফল্যের ব্লুপ্রিন্টটা বুঝব, কোম্পানির ফিজিক্যাল আর কমার্শিয়াল ফ্লো ম্যাপ করব, কোর সিস্টেমগুলো কানেক্ট করব, আর সবশেষে দেখব কিভাবে শুধু প্রশ্ন করার মাধ্যমে একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। তাহলে এই যে প্রজেক্ট ফেল করার ভয়, এর থেকে বাঁচার উপায় কি? এখানেই আসছে আমাদের গল্পের আসল হিরো। এর নাম হল বিজনেস রিকোয়ারমেন্টস অ্যানালিসিস বা সংক্ষেপে BRA। জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো কোনো সফটওয়্যার কেনা বা বানানোর অনেক আগে কোম্পানির প্রত্যেকটা প্রয়োজনকে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝা আর লিখে রাখার একটা প্রক্রিয়া। অনেকটা বড় অপারেশনের আগে যেমন পুরো শরীর চেক করা হয়, ঠিক সেরকমই, যাতে নিশ্চিত হওয়া যায় যে কোম্পানিটা এত বড় একটা পরিবর্তনের জন্য আসলেই প্রস্তুত। আর এর মূল উদ্দেশ্যটা কি? সোর্স ম্যাটেরিয়াল থেকে সরাসরি একটা লাইন তুলে দেওয়া হয়েছে এখানে। ইআরপি সিস্টেমটি যেন বাস্তব জগতের কার্যক্রমের সাথে মানানসই হয় তা নিশ্চিত করা। এর থেকে পরিষ্কার করে আর কিছুই বলা যায় না। এই বিআরএ জিনিসটা আসলে হয় কিভাবে? এটাকে মোট 4টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে জিজ্ঞাসা করুন এবং মন দিয়ে শুনুন। এরপর কে কিভাবে কাজ করে সেটার একটা ম্যাপ বানান। 3 নম্বরে ওই কাজের মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো খুঁজে বের করুন। আর সবশেষে এই সব কিছুর উপর ভিত্তি করে একটা ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করুন। পুরো ব্যাপারটা একটা গোয়েন্দা তদন্তের মতো। প্রক্রিয়াটা আরও ভালোভাবে বুঝতে চলুন আমরা একটা প্রোডাক্টের জার্নি ফলো করি, একদম বীজ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত। আর এই পুরো তদন্তের শুরুটা হয় খুব সাধারণ একটা জিনিস দিয়ে, সঠিক প্রশ্ন করা। পরের কয়েকটা স্লাইডে আমরা দেখব কিভাবে আপাতদৃষ্টিতে সাধারণ কিছু প্রশ্নই পুরো প্রজেক্টের সাফল্যের ভিত্তি গড়ে দেয়। যেমন ধরুন, প্রকিউরিমেন্ট বা ক্রয় বিভাগ, তাদের একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা, আমাদের ইআরপি সিস্টেমে কি এমন ব্যবস্থা থাকবে যে স্টকের লেভেল কমে গেলেই নিজে নিজে রিঅর্ডার অ্যালার্ট জেনারেট করবে? এই একটা ছোট ফিচারই কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। এবার ইনভেন্টরি টিমের প্রশ্ন, আমাদের ইআরপি কি ওয়্যারহাউসের টেম্পারেচার সেন্সরের সাথে কানেক্টেড থাকবে? ভাবুন তো, একটা এগ্রো কোম্পানির জন্য এটা কতটা জরুরি, কারণ পণ্যের কোয়ালিটি তো পুরোপুরি এই তাপমাত্রার উপরেই নির্ভর করে। প্রোডাকশন টিম আবার জানতে চায় ট্রেসিবিলিটির জন্য ঠিক কি কি ডেটা লাগবে, মানে একটা ফিনিশড প্রোডাক্টের ব্যাচকে একদম তার সোর্স, মানে কোন ক্ষেত থেকে এসেছে, সেটার সাথে কিভাবে লিঙ্ক করা যাবে। ফুড ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল আর দরকার হলে প্রোডাক্ট ফিরিয়ে আনার জন্য এটা কিন্তু লাইফ সেভিং একটা প্রশ্ন। বেশ, প্রোডাক্ট তো তৈরি হলো, এখন এটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। চলুন এবার সেই দিকের প্রশ্নগুলো দেখি। সাপ্লাই চেইন টিমের একটা প্রশ্ন হতে পারে, ট্রাকটা ফ্যাক্টরি থেকে বের হওয়ার সাথে সাথেই কি ইআরপি সিস্টেম অটোম্যাটিক্যালি কাস্টমারকে একটা নোটিফিকেশন পাঠাবে? এই একটা ছোট্ট ফিচার কাস্টমারদের এক্সপিরিয়েন্স কতটা ভালো করে দিতে পারে আর কত শত ফোন কল কমাতে পারে, ভাবা যায়?
আর সেলস টিম, তাদের প্রশ্ন, ডেলিভারি ডকুমেন্ট থেকে কি ইআরপি নিজে নিজে ইনভয়েস জেনারেট করে ফেলবে? এই প্রশ্নটা সরাসরি একটা বড় পেইন পয়েন্টকে টার্গেট করে, পেমেন্ট পাওয়ার প্রক্রিয়াটাকে ফাস্ট করা আর ম্যানুয়াল ভুল কমানো। তো আমরা ফিজিক্যাল আর কমার্শিয়াল ফ্লো তো দেখলাম, এখন সময় হলো এই সবগুলোকে একসাথে সাপোর্ট দেয় যে সিস্টেমগুলো, সেগুলোর দিকে তাকানোর, মানে ফাইন্যান্স আর কোয়ালিটি অ্যাসুরেন্সের মতো বিভাগগুলো। এই টেবিলটা দেখুন, ফাইন্যান্স টিমের লক্ষ্য হল কস্টিং আর কমপ্লায়েন্স ঠিক রাখা। তাদের জন্য একটা জরুরি প্রশ্ন হল, সেলস হওয়ার সাথে সাথেই কি আইআরপি অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল এন্ট্রিগুলো পোস্ট করে দেবে? আবার কোয়ালিটি টিমের লক্ষ্য হল গুণমান ঠিক রাখা। তাদের প্রশ্ন, প্রতিটা ব্যাচের ল্যাব টেস্টের রেজাল্ট কি আইআরপিতে ওই ব্যাচের সাথেই সেভ করা থাকবে? আচ্ছা, এই যে পুরো ছবিটা তৈরি করা হলো, এর জন্য কতগুলো ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হয়েছে বলুন তো? একটা, দুটো, পাঁচটা? না, মোট 10টা। ভাবা যায়, এইচআর থেকে শুরু করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যন্ত, মানে কোম্পানির প্রায় সব বিভাগকে এর মধ্যে আনা হয়েছে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে একটা ভালো ব্র্যান্ড কতটা গভীর আর বিস্তৃত হতে হয়। বেশ, এত এত প্রশ্ন করা হলো, এত কিছু জানা হলো, কিন্তু দিন শেষে এগুলোর আউটপুটটা আসলে কি? চলুন দেখা যাক। এই সব কিছুর ফল হলো একটা নকশা, একটা ব্লুপ্রিন্ট। এর মধ্যে থাকে কোম্পানির বর্তমান আর ভবিষ্যৎ কাজের ফ্লোচার্ট, সিস্টেমকে ঠিক কি করতে হবে তার একটা লিস্ট, ইউজারদের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা ছোট ছোট সিনারিও, আর কোন ফিচারটা আগে বানাতে হবে তার একটা পরিষ্কার রোডম্যাপ। মানে টেক টিমকে কাজ শুরু করার জন্য যা যা লাগে তার সব কিছু। তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি শিখলাম? মূল কথাটা হলো, একটা সফল ডিজিটাল ট্রান্সফরমেশন শুধু ভালো কোডিংয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভালো কমিউনিকেশনের উপর। টেকনোলজি প্রজেক্টগুলো আসলে মানুষকেন্দ্রিক প্রজেক্ট, যা একে অপরকে বোঝা আর সহযোগিতার উপরেই দাঁড়িয়ে থাকে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের কাজের জায়গায় বা জীবনে এমন কোনো নিয়ম বা প্রক্রিয়া কি আছে যা সবাই মেনে চলে, কিন্তু সেটা আসলে কোথাও লেখা নেই? এই অলিখিত নিয়মগুলো নিয়ে একটু ভাবলেই হয়তো অনেক নতুন কিছু আবিষ্কার করা সম্ভব।